নমস্কার সুধী দর্শকবৃন্দ, আরেকবার স্বাগত জানাই স্টেট কার্ড নিউজ রুম থেকে। আমরা আজকে পেয়েছি এক উঠতি সাহিত্যিককে। যদিও সাহিত্যিক বলাতে তার আপত্তি আছে, তিনি নিজের পরিচয় দিতে চাইছেন সাহিত্যের শিক্ষার্থী হিসেবে। যাই হোক, তিনি সাহিত্যিক হন বা সাহিত্যের শিক্ষার্থী হন সেটা ভবিষ্যৎ ঠিক করবে, আপনারাও ঠিক করবেন। তবে আমার দৃষ্টিতে মনে হয় বা যারা তাকে চেনে জানে, তার লেখা সম্পর্কে অবহিত, তারা জানে তার সাহিত্যের লেখনীখানি কতটা বলিষ্ঠ। শুরু করছি আজকের অনুষ্ঠান। যাকে পেয়েছি তার নাম উপমা চট্টোপাধ্যায়। যেহেতু সাহিত্যিককে এনেছি, সাহিত্য দিয়ে শুরু হোক, তারপর কথোপকথনে যাব। একটা কবিতা। নমস্কার। আচ্ছা, কদিন পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো সেইটা মাথায় রেখে আমি একটি লেখা পড়ছি। ভাষার জন্য কিংবা মায়ের জন্য। বলতে গিয়ে খাবি খেলেই মায়ের আয়ু কমে যায় 100 বছর। ডাক্তার বলেছে 1 লাইন করেও রোজ লিখতে পারলে আমার মা অমরত্ব পাবে। সেদিন থেকেই সাদা পাতার সামনে বসে আছি, চোখ খোলা রাখি, তাও কে যেন রোজ সেই পাতায় প্রাদেশিকতার কালিঝুলি লেপে দিয়ে যায়। খুব সুন্দর, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই লেখাটা কতদিন আগের লেখা? এটা সম্ভবত 2023-এর লেখা। আচ্ছা, লেখালেখির শুরুটা কিভাবে? শুরু বলতে মানে আমি তখন ক্লাস 6-এ পড়ি, তো তখন আনন্দমেলা যেরকম 8-5টা কিশোর কিশোরীর বাড়িতে নেওয়া হতো আর কি সেই সময়। তো আনন্দমেলাতে একটি বিভাগ ছিল যেখানে একটি টপিক দিয়ে দেওয়া হতো এবং সেই টপিকের ওপর বিভাগটির নাম ছিল ক্ষুদে প্রতিভা। তো সেখানে একদিন দেখেছিলাম একটি টপিক এখন দেওয়া রয়েছে এবং অনেককে দেখতাম তারা লিখছে আর কি, ভালো লাগতো আমার পড়তে। তো একদিন হঠাৎ করে আমার মনে হলো যে আমিও একদিন পাঠিয়ে দেখি কি হয়। তো ওই সেদিনই প্রথম আর কি আমি ওটা লিখেছিলাম এবং আমি পাঠাই এবং লেখাটি আর কি মানে প্রথম হয়েছিল লেখাটি। তো মানে প্রথম লেখা বলতে এবং পত্রিকাও প্রথম লেখা ওইখানে, মানে প্রথম লেখাটাই প্রকাশিত হয়েছিল। এটাও তো একটা বড় পাওনা। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, লেখালেখি যে 6-এ পড়ার সময় লিখতে শুরু করা, মানে আমরা যে সময় বাস করছি আর কি, সময়ে একটা 6-এর ছাত্র হোক বা ছাত্রী লেখা সম্পর্কে খুব বেশি সচেতন নয়। মানে লেখা হয়, সেই লেখা পত্রিকায় পাঠাতে হয়, সেগুলো তারপর প্রকাশিত হয়, ব্যাপারটা সম্পর্কে আমার মনে হয় না একেবারেই তারা অবহিত বা মানে সম্পূর্ণ অজ্ঞ তারা। তো ওই বয়সে লেখার আগ্রহটা এলো কোথা থেকে, উৎসটা কি? উৎস বলতে আমার বাড়িতে মানে আমার একটা মনে পড়ে খুব ভালোভাবে। আমার মা আমাকে ছোটবেলায় যখন ঘুম পাড়াতেন, আমার মা আমাকে গানের থেকেও বেশি লুকোচুরি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের বা বীরপুরুষ কবিতা, এই কবিতাগুলো শুনে শুনে আমি বেশি আমার মনে পড়ে যে ওই কবিতাগুলো আমার কানে আসতো। এবং আমার মা নাটক করতেন তার কলেজ জীবনে, এবং আমার বাবাও এবং বাড়িতেও আর কি বইপত্র পড়ার, আমার বাবা আধুনিক গান এবং সিনেমা নিয়ে আমার বাবার প্রচন্ড উৎসাহ এবং বাবা প্রচুর খবর রাখে। তো বাড়িতে ওরকম একটা পরিবেশ ছিল এবং আমার দিদিও প্রচুর বইপত্র পড়তো, দিদিও ইংলিশের ছাত্রী। তো দিদিকেও দেখতাম পড়াশোনা করছে, বন্ধু বান্ধবদের কাছ থেকে বই নিয়ে এসে পড়ছে, আমি ওর বইগুলো তখন নিয়ে পড়তাম, আচ্ছা দেখি তো কিভাবে কি ব্যাপার। তো এইভাবে জিনিসপত্র পড়া জানা। আচ্ছা, মানে রোপণের কাজটা অনেক আগে থেকেই চলেছে। হ্যাঁ, বলা যেতে পারে। খুব ভালো লাগছে এর প্রসঙ্গে। আমি যেহেতু জানি, আমি বিষয়টা বলছি আর কি, যারা শুনছেন তাদের হয়তো ব্যাপারটা শুনে ভালো লাগবে। এই যে 6-এ পড়ার সময় আনন্দমেলায় যেটা প্রকাশিত হয়, আমি জানি আরো একবার প্রকাশিত হয়েছিল, সেটাও বোধহয় পুরস্কৃত হয়েছিল। হ্যাঁ, ওটা ক্লাস 7-এ। সেটা সম্পর্কে যদি একটু বলো। হ্যাঁ, ক্লাস 7-এ ওরকমই ওটা বোধহয় বিষয় ছিল বৃষ্টির দিন, এরকম কিছু একটা বিষয় ছিল, আমার এখন ঠিকভাবে মনে নেই। তো ওটাও পাঠিয়েছিলাম এবং ওটিও প্রথম, মানে দুটোই প্রথম হয়েছিল। হ্যাঁ, দুটোই প্রথম হয়েছিল। আচ্ছা, এগুলো মানে এই বয়সে লিখে যখন কেউ প্রথম লেখা শুরু করছে, তখনই কোনো একটা পত্রিকায় পাঠানো হলো। অনেক ক্ষেত্রে নির্বাচিতই হয় না লেখাগুলো, সেখানে দুবার পাঠালে দুবারই সেটা পুরস্কৃত হলো। মানে এটা কিরকম একটা আনন্দ দিয়েছিল তখন? না, এটা প্রসঙ্গে আমার একটা কথা খুব মনে আছে। তখন যেহেতু ছোট 6-7-এ পড়ি, এবারে আমি খুব আনন্দ করে আর কি আমার ক্লাসমেটসদের দেখাতে গেছিলাম যে আমার এরকম পত্রিকায় লেখা বেরিয়েছে। তো আমার একটা ঘটনা খুব মনে আছে। আমার যারা দিদিমণি ছিলেন
ওনারা খুব মানে অ্যাপ্রিসিয়েট করেছিলেন, বর্দি ভীষণ মাথায় হাত বুলিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন। কিন্তু আমার দুটি বান্ধবীর কথোপকথন মনে আছে আর কি, এখন আমি ভুলিনি। তারা নিজেদের মধ্যে কানাকানি করছে যে কেউ লিখে দিয়েছে, বুঝলি তো। তো ছোটবেলার একটা না, ছোটবেলার নয়, মানে আমার অভিজ্ঞতা অন্যরকম। মানে যারা যে কাজটা পারে না সেইটা যদি অন্য কেউ করে দেখে একটা সন্দেহ কাজ করে সেক্ষেত্রে। অতএব তোমার যেটা সাফল্য সেটা অন্যদের কাছে ঈর্ষার কারণ হতেই পারে। তখন বয়সটাও সবার কম ছিল, এখন একটা পরিণত বয়সে এসে হয়তো তারা সেই চিন্তা ভাবনা পোষণ করবে না বলেই আমার ধারণা। কিন্তু হ্যাঁ, তখন আমার অভিজ্ঞতাতে আমি ওটাই দেখেছিলাম আর কি, যে তারা বলছে কেউ লিখে দিয়েছে। আচ্ছা, লিখছো অনেকদিন থেকে আমি জানি, শুরুটা তো জানাই গেল, শুনলেন প্রত্যেকে। এতদিন লেখার পর আজকে এই সময় দাঁড়িয়ে মানে কোন লেখক টানে বেশি, বা তার কোন দিকটা বেশি টানে? কোনো জাতীয় লেখক মানে আমাদের এদেশি বা বিদেশি সাহিত্য বা বিদেশি লেখক, নাকি কোনো স্থানীয় লেখকের লেখা বেশি টানে? আচ্ছা, সেরকম বলতে গেলে মানে লেখক মানে এক একজনের এক একটা দিক মানে এত ভালোভাবে ওনারা ফুটিয়ে তোলেন আর কি। তো সেই ক্ষেত্রে কোনো একজনের নাম করাটা মানে আমি করতে পারবো না। আমার যখন ছোট ছিলাম তখন আমার জিনিসপত্র একভাবে ভালো লাগতো, টিনেজে এসে জিনিসপত্র অন্যরকম ভাবে ভালো লাগতো, বড় বয়সে এসে এখন জিনিসপত্র অন্যভাবে ভালো লাগে। এবং আমি আমার শিক্ষার কাছে খুব কৃতজ্ঞ, কারণ হচ্ছে আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছি বলে। এটা হয়তো মানে যারা ভালোবাসেন তারা হয়তো সেই ফিল্ডের ছাত্রছাত্রী না হলেও তারা চর্চা করেন, কিন্তু আমার মনে হয়েছে যে আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছি বলে আমার কাছে বিশ্ব সাহিত্যের দরবারটা অনেকটা বেশি ভাবে, অনেকটা ভালোভাবে আমার কাছে এসেছে আর কি। তো হ্যাঁ, আমার বর্তমানে আমি এখনকার সময় দাঁড়িয়ে বলতে পারি আমার জাপানিজ যে সাহিত্য, অবশ্যই আমি ট্রান্সলেটেড ভার্সনে পড়ি, আমার ওনাদের লেখা এবং ওনাদের বক্তব্য, প্লট, ক্যারেক্টার প্রত্যেকটা খুব ইউনিক ভাবে, ওনাদের রিপ্রেজেন্টেশন গুলো খুব ইউনিক ধরনের হয়। তো সেইগুলো আমাকে খুব বেশিভাবে বর্তমানে খুব বেশিভাবে টানছে। এবার যেটা বললাম আর কি, আমি একটা বয়সে এসে এক একভাবে সাহিত্যকে পেয়েছি। বুঝেছি। যদি দেশের কথাই বলতে হয় বা বাংলা সাহিত্যের কথা যদি বলতে হয়, অফুরন্ত ভান্ডার বাংলা সাহিত্যে, সেরকম ভাবে কার লেখা পড়তে খুব ভালো লাগে? আমি এক লেখা থেকে এখনো বেরোতে পারি না, সেটা হচ্ছে কালবেলা। আচ্ছা। তো আমি জানি না কেন, এবং পরবর্তীকালে আরো বিভিন্ন, এবং যেটা আমি বললাম আমি প্রচন্ড যে জিনিসের সাথে আমি নিজে রিলেট করতে পারি, আমি যেমন সাতকাহন আমাকে প্রচন্ড ইন্সপায়ার করেছিল। তো আমি ওই রকম আর কি, এবং এরকম বিভিন্ন জনের আমি প্রথম আলো বা সেই সময় প্রথম আলো এইগুলো নাম যদি আমি না করি খুব ভুল কাজ হবে। এবং সরঞ্জিৎ চক্রবর্তী যদিও কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমার ওনাকে যে সময় দরকার ছিল, এবং আমি ওনাকে পড়েছিলাম ঠিক উচ্চ মাধ্যমিকের শেষে, এবং ওনার পাতাঝরের মরশুমে যে বইটি, ওইটি থেকেও আমি মানে আমাকে মনে হয়েছিল ওই বয়সে এসে ওটা আমাকে আমি রিলেট করতে পারছি ওই ক্যারেক্টারগুলোর সাথে, বা তাদের জীবন যেভাবে দেখানো হয়েছে। তো এরকম ভাবে এক একটা সময় এক এক ভাবে আমি জিনিসপত্র পেয়েছি। এবার জানতে ইচ্ছে করছে, যখন এত কিছু চর্চা করো, মানে সবসময় কিছু সৃষ্টি করতে গেলে আমাদের চর্চাটা অনেক বেশি করতে হয়, সেখানে তোমার এত রকমের সাহিত্য নিয়ে পড়াশোনা, কি লিখতে বেশি ভালো লাগে? আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। আমি না মানে কোনোদিনই কিছু আমাকে এটা লিখতে হবে বলে আমি লিখছি এরকম মানে কোনোদিনই আর কি আমি এটা থেকে আর কি দূরে থাকি। আমার যখন লিখতে ইচ্ছে হয়, আমার ভিতর থেকে লেখার ইচ্ছা আসে, আমি তখনই লেখার চেষ্টা করি আর কি। এবং আমার যখন মনে হয় যে আমি যেটা আমার ভিতরে চলছে, আমি যে বক্তব্যটা রাখতে চাইছি, সেটা যদি আমার মনে হয় যে আমি যদি কবিতার ফরম্যাটে লিখি সেটা ভালোভাবে আমি এক্সপ্রেস করতে পারবো, বা যদি ভাবি যে এটা এই ঘটনাটা গল্পের আকারে দিলেই ভালোভাবে আমি বলতে পারবো, তো সেটার উপর নির্ভর করে যে আমি গল্প লিখবো না কবিতা লিখবো না। আচ্ছা, মানে গল্প কবিতা দুটোই সমানভাবে ভালো লাগে? হ্যাঁ, যদিও মানে গল্প লেখা খুব কম হয়, কিন্তু হ্যাঁ মানে দুটোই, মানে আমি কোনোটাকে বাঁচতে পারবো না। আচ্ছা, কিছুক্ষণ কথা হলো, আবার যদি আমরা কোনো একটা লেখা শুনি। আচ্ছা, যেহেতু গদ্যের কথা উঠলো আর কি, তো আমি একটা গদ্যই পড়ছি। লেখার নাম হচ্ছে বোধোদয়। ম্যাজিশিয়ান স্টেজে ডেকেছিল,
ফুল পাওয়ার লোভে আমি ছুটে গেছিলাম সবার আগে। ম্যাজিক স্টিক ছোঁয়ানোর আগেই চারিদিকে জ্বলে উঠেছিল আলো, আতশবাজি, বাতাসে ভাসছিল রঙিন কাগজ। হাতে সে ধরিয়ে দিয়েছিল পায়রা, সাদা নয়, সদ্য জ্বলে ওঠা আগুন রঙের। আমি ছুঁতেই টাটকা ছাই হয়ে ঝরে গেল হাত থেকে। সামনে তাকিয়ে দেখি বাগিচায় দাঁড়িয়ে, একটাও ফুল নেই। ম্যাজিশিয়ান শেষ নীল পদ্মটা তুলে নেয় অকাল বোধনের ছুতোয়। মা দুর্গাকে হিংসা করি, চিৎকার করে বলি, সাজের ফুলটুকুও আমায় দিলে না মাগো। কানের কাছে ফিস ফিস করে কে যেন বলে যায়, নিজের ফুলের জোগাড় নিজেকেই করতে হয় রে। চমকে উঠি, সামনে তাকাই, ম্যাজিশিয়ান স্টেজে দাঁড়িয়ে। আমায় হাত নেড়ে ডাকে সে। আসন থেকেই আমিও হেসে হাত নাড়ি। আমাদের মাঝে রঙিন কাগজ দর্শক হয়ে ভাসতে থাকে। খুব সুন্দর, ছোট্ট লেখা অথচ খুব গভীর। এবার একটা কথায় আসি, দেশ বা এবিপি গ্রুপ, যেটা আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী, যেটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে বা সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এদের ভূমিকা খুবই অগ্রগণ্য। এবং এদের বিভিন্ন পত্রিকা আছে, তার মধ্যে যেমন হচ্ছে আনন্দমেলার কথা প্রথমে বললে, তোমার যেটা দিয়ে লেখা শুরু, আনন্দমেলা, দেশ বা এরকম আরো অনেক আছে এদেরই। এবার প্রত্যেকেরই লক্ষ্য থাকে দেশে একবার না একবার লেখা বেরোক, বা এই গোষ্ঠীর কোনো না কোনো পত্রিকায় অন্তত একটা লেখা প্রকাশিত হলো। সেখানে তোমার জীবনের প্রথম দুটো লেখা আনন্দমেলা থেকে প্রকাশিত। এবং গত বছর আমি যেটা জানি, একটা ওরা ওই সাবাস বাংলা বলে একটা পেজ থেকে একটা গল্প প্রতিযোগিতা করেছিল, সেখানে তোমার গল্প নির্বাচিত হয়। এটা হয়তো তুমি জানো যে আমিও ওখানে পাঠিয়েছিলাম, আমার গল্প নির্বাচিত হয়নি। এই ব্যাপারটা কতটা আনন্দ দেয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই বয়সেই অনেকখানি পেয়ে গেছে আমার মনে হয় লেখার দিক থেকে। মানে প্রথমেই বললাম যেটা অনেকের লক্ষ্য থাকে আর কি লেখক হিসেবে, যেখান থেকে আমার লেখাটা প্রকাশিত হোক, সেই কাজটা তোমার ইতিমধ্যেই সমাধান। পরবর্তী একটা বড় জীবন পড়ে রয়েছে নিজের মতো করে সুন্দরভাবে লেখাগুলোকে বিন্যাস করার। এটাকে কিভাবে দেখো, কতটুকু উপভোগ করো? লেখাটা আমাদের মানে অ্যাডভার্টাইজমেন্ট কোথায় ওনারা বার করেছিলেন 2020 সালে, এবং তারপর কোভিডের কারণে বিভিন্ন ভাবে জিনিসটা ডিলেট হয়, এবং হ্যাঁ 2023 সালে আনুষ্ঠানিকভাবে বইটির প্রকাশ ঘটে। হ্যাঁ, আসলে আমি না খ্যাতি বা মানে লেখা প্রকাশের তো সবারই একটা ইচ্ছে থাকে, কিন্তু আমি যেটা আগেই বললাম, আমি না প্রথম থেকেই মানে আমি নিজে কিছু ভিতরে চলছে, আমাকে কিছু একটা মানে বলতে চাইছি, আমি বলে উঠতে পারছি না, সেই তাগিদ থেকে আমার মানে লেখালেখি শুরু, বা আমি লেখাও সেই জন্যই লিখি, যতটুকু যা লিখি। তো সেই জন্য মানে ভবিষ্যতে যেটাই হবে সেটাই আমার কাছে প্রাপ্তি। যদি আমার একটা বইও বেরোয় সেটাও আমার কাছে প্রাপ্তি, যদি আনন্দ গ্রুপ থেকে পরবর্তীকালেও আমার লেখা বেরোয় সেটাও আমার প্রাপ্তি। এবং যদি কোনোদিনও কিছু না বেরোয়, হ্যাঁ খারাপ লাগে একটা থাকবে হয়তো, অবশ্যই বয়সের শেষে গিয়ে যে হয়তো শুরু করেছিলাম যেভাবে মানে ঈশ্বরের আশীর্বাদে, সেটা হয়তো আমি কোথাও গিয়ে সেই ওই ফাইনাল লাইনটা পৌঁছতে পারলাম না, সেটা একটা খারাপ লাগা অবশ্যই থাকবে। কিন্তু আমার ওখানে বই বার করতে হবে বলে আমি লিখছি, বা আমি ওই পত্রিকাতে আমার লেখা বার করতে চাই, সেইখান থেকে লিখছি। তো এরকম ভাবে ব্যাপারটা নয়, এবং আমি যতক্ষণ না ব্যাপার জিনিসপত্র সাথে রিলেট করতে পারবো ততক্ষণ মানে আমি পারি না। ওই জন্যই বোধহয় তিনি লিখে গিয়েছিলেন, না চাইলে যাবে পাওয়া যায়। খুব ভালো, এভাবেই তোমার সাধনা চলতে থাকুক। এবার বর্তমান সময়ের প্রেক্ষিতে আমি একটা প্রশ্ন করি। আমরা যে সময় বাস করছি খুব অস্থির একটা সময়, বিভিন্ন কারণে মানে আজ থেকে আমাদের বাবা ঠাকুরদারা যে সময় একটা বেশ শান্ত একটা নিশ্চিত সময়ের মধ্যে তাদের জীবন কেটেছে, আমরা সেই পর্যায়ে নেই এখন। যথারীতি তার ছাপ নতুন প্রজন্মের মধ্যেও পড়ছে। মানে এই প্রজন্মে আমার অনেক সময় মনে হয় এখনকার ছেলে মেয়েরা পত্রিকা কি বোঝে না, কিভাবে গল্প কবিতাগুলো কোথা থেকে প্রকাশিত হয়, কিভাবে মানে তার পদ্ধতিটা কি, এই সম্পর্কে তারা একবারেই কিছু জানে না। মানে পাঠকের সংখ্যাটা খুব মুষ্টিমেয় হয়ে যাচ্ছে দিনে দিনে। পাঠকের সংখ্যা চিরকালই কম অন্য বিভিন্ন ক্ষেত্রে তুলনামূলকভাবে দেখতে গেলে কয়েক বছর আগে যা ছিল, এখন নানা রকম মনোরঞ্জনের মাধ্যম এসে যাওয়ার ফলে সেই সংখ্যাটাই আরো ঘাটতি করছে। ভালো লেখার ক্ষেত্রে এটা কি কোনো হতাশার কাজ করে যে আমি একটা সুন্দর লেখা লিখবো, পড়বে কে, বা পড়ে সেইভাবে মূল্যায়ন হবে না? এখন
অবশ্যই তুমি যেটা বললে একদম ঠিক। এর সাথে একটা ব্যাপার হচ্ছে যে যেই মাধ্যমগুলো তৈরি হয়েছে না, সেই মাধ্যমে ভালো লেখার মানে আজকে একটা ওটিটি শো হচ্ছে, সেখানেও কিন্তু মানে আমরা যখন বলি কন্টেন্ট ইজ দ্য কি, তো মানে সেখানেও কিন্তু যে রাইটার তার একটা বড়সড় ভূমিকা থাকছে। কিন্তু হ্যাঁ, যদি আমরা মানে এই পত্রিকার ক্ষেত্রে বা বইয়ের ক্ষেত্রে বলি, হ্যাঁ অবশ্যই মানে একটা মানে মানুষ বুঝছে না, এবং ছোট একটা বাচ্চাদেরকেও তো একটা মানে আমরা রাস্তাঘাটে দেখতে পাই যে বাবা মা মুখে খাবার দিচ্ছে তো রিল চালিয়ে, বা তার মানে একটা আগে আমরা প্রায় দেখতে পেতাম যে মানে বই পড়তে পড়তে ট্রেনে বা বাসে যাতায়াত করছে, এখন সেটা কি ফেসবুক ইনস্টাগ্রাম ওই জায়গাটা নিয়ে নিয়েছে, শুধু নিয়ে নিয়েছে নয় মানে অশ্লীলতায় ভরে গেছে। হ্যাঁ অবশ্যই। এবং ওই যে মানে নীরবতার কাছে ফেরা যে ব্যাপারটা, ওটা মানুষ বুঝছে না, এবং এত অস্থিরতার পিছনে এটাও একটা বড়সড় কারণ। অনেককে আমি বলতে শুনি যে আগে একটা মানে 300-400 পাতার বই মানে হয়তো একদিন বা দুদিনের মধ্যে শেষ করে ফেলতাম, কিন্তু এখন এমন অবস্থা রিল দেখে যে এখন একটা মানে 10-12 পাতা পড়তেও এখন মানে পারি না আর কি, একভাবে বসে থাকতে পারি না। তো হ্যাঁ মানে এটা, এবং এটা আমার মনে হয় প্রত্যেকটা যুগেরই নিজস্ব কিছু সমস্যা থাকে, এবং সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠাই আমাদের লক্ষ্য। হয়তো আমরা এই সময় এখন এটা নিয়ে কথা বলছি, হয়তো আমাদের বাবা মার সময় অন্য কোনো সমস্যা ছিল, এই লেখালেখির জগতের ক্ষেত্রে হয়তো এক্সপোজার কম ছিল। তো এক একটা সময় এক রকমের সমস্যা থাকে, এবং আমি আশাবাদী মানে বই এমন একটা জিনিস যেটা হয়তো কোনোদিনই আমরা এটা বলতে পারবো না যে বইয়ের জায়গা কেউ নিতে পারবে, হয়তো একটু সময় লাগছে, হয়তো জিনিসপত্র ঠিকঠাক যাচ্ছে না, কিন্তু আমি আশাবাদী যে জিনিসপত্র একদিন নিশ্চয়ই ঠিক মানে রোদ থেকে ছায়া ফেরার মতো মানুষ অন্যান্য জায়গা থেকেও বইয়ের কাছে ফিরবে। শুনে খুব ভালো লাগলো উত্তরটা। আচ্ছা, এবার আর একটা যদি আমরা লেখা শুনি। আচ্ছা, লেখাটার নাম খিদে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেইটার দিকে আর একটু এগিয়ে গিয়ে লেখাটা পড়ছি আমি। 6 বছরের যে শিশুকে তার বাবা ক্যামেরার সামনে ছুঁড়ে দিল আজ, তার দীর্ঘশ্বাসে আমি বমির গন্ধ পেয়েছি। চোখ মুখ লালার ত্রিবাহু পার করে এরপর যখনই সে লেন্সের ফোকাসে আসবে, ক্যামেরা থেকে অনেকগুলো হাত বেরিয়ে এসে শটান তাকে মুখে পুরে নেবে। বাপের খিদে হাসি মুখে জাবর কাটতে কাটতে ভক্ত হজম করবে। অসাধারণ। শুধু কবিতাটার বিষয়ে বলবো না, আমি শব্দ সংযোজন নিয়েও বলবো। যে শব্দগুলো ব্যবহার করছো মানে বোঝা যায় যে বাংলা নিয়ে চর্চা কতটা। এটা নিয়ে পরে একটা প্রশ্ন আসছে, ওই জন্য এখন আর বিশেষ বলছি না। এবার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে, এ পর্যন্ত মানে বর্তমান সময় পর্যন্ত কতগুলো কবিতা বা গল্প বা প্রকাশিত লেখার সংখ্যা, আর কি সংখ্যাটা কেমন, বা কোন কোন পত্রিকায় সেগুলো প্রকাশিত হয়েছে? লেখার প্রকাশিত লেখার সংখ্যা কমই, আমি মানে খুব বেশি হয়ে ওঠেনি আর কি। আমি অনর্গল পত্রিকায় লিখেছি, বার্নিক থেকে 2017 সালে একটি অনুগল্পের সংকলন বেরিয়েছিল, ওইখানে আমার কতগুলি গল্প আছে। আচ্ছা। এবং এছাড়াও বৈঠকি আড্ডা, এরকম আনন্দের কথা তো আমরা আগেই। আচ্ছা, এবার তার যে লেখাগুলো প্রকাশিত হয়েছে সেই বইগুলো কি কাছে আছে? যদি তার সবগুলো আনতে পারিনি, আচ্ছা ঠিক আছে, সেইগুলো প্রচ্ছদ যদি একবার দর্শক। এইটা হচ্ছে আনন্দবাজার থেকে যেই বইটি সামনে বার করেছিলেন সেটি, এবং এটি বার্নিক থেকে যে গল্প সংকলন বার করা হলো সেটি। আচ্ছা, এবার একটা মজার প্রশ্ন করি। একদিন হয়তো ঘুম থেকে উঠলে সকালে চোখ খুলেই দেখলে তোমার সামনে মা সরস্বতী দাঁড়িয়ে আছেন, তার এক হাতে একটা লেখনী, এক হাতে নিয়োগপত্র, মানে চাকরির নিয়োগপত্র, এক হাতে লেখনী। লেখনীটা আবার এরকম মানে ওইটা দিয়ে তুমি যা লিখবে দেখা গেল সেটা বিখ্যাত হয়ে গেল এবং আন্তর্জাতিক ক্ষেত্রে হয়তো বড় স্বীকৃতি এনে দিল। তাহলে এক হাতে সেই রকম একটা লেখনী, এক হাতে নিয়োগপত্র, কোনটাকে বেছে নেবে? আমার এই প্রসঙ্গে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। সেটা হচ্ছে আমার বাবার যেদিনকে ওনার রিটায়ারমেন্ট হয়েছিল, বাবাকে একজন ফোন করেছিলেন। তো ফোন করে বলেন যে আপনার কর্মজীবনের শেষ দিনের জন্য শুভেচ্ছা রইল। তো বাবা তখন ওনাকে একটা কথা বলেছিলেন যে আপনি বলুন চাকরি জীবনের শেষ দিন ছিল, কর্মজীবনের নয়। কর্মজীবন তো আমার যতদিন আমি বেঁচে থাকবো আমাকে সেই কর্মজীবনের মধ্যেই থাকতে হবে। তো মায়ের কাছে আমার এটুকুই আমি চাইবো যে আমি যেন আজীবন কর্মের মধ্যে থাকতে পারি। সেটা
যে ধরনের কর্মের জন্য মা আমাকে উপযুক্ত মনে করবেন আমি সেটাই মাথা পেতে নিতে রাজি আছি। আমি যেটা শুনতে চাইছিলাম, যেখান থেকে হয়তো আরো 5টা প্রশ্ন বেরিয়ে আসতে পারতো, তুমি খুব কায়দা করে জায়গাটাকে এড়িয়ে গেলে। আচ্ছা, বেশ, ঠিক আছে। এবার একটা কথা বলি, ওই শব্দ সংযোজন নিয়ে যেটা বলছিলাম আগে, কবিতাটা খিদে কবিতায় এরকম দেখা যায় আর কি, মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করে, সাম্মানিক স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করে, তাদের মধ্যে দেখি বাংলা ভাষার প্রতি একটা অনীহা, মানে আমি বাঙালি হিসেবে বলছি আর কি, আর অন্য দেশীয় ভাষার প্রতি হতে পারে, যেটা আমি খেয়াল করেছি, একটা অনীহা কাজ করে। মানে আমি তো ইংরেজি জানি, আমি তো ইংরেজি পড়েছি, এগুলো আবার ভাষা নাকি, বা এই লেখাগুলো সাহিত্য নাকি, এরকম একটা বোধ কাজ করে। তুমি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছো, তোমার যে সাহিত্য চর্চা বাংলাতে, এবং শুধু চর্চা বলবো না, মানে যেগুলো এতক্ষণ ধরে বলা হলো, দর্শকরা শুনলেন যে সেগুলো বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, এবং পাঠের মধ্যে যে শব্দ সংযোজনগুলো উঠে এলো, বোঝা যায় যে অনীহা থাকলে এই ব্যাপারগুলো আসে না। বাংলার প্রতি ভালোবাসাটা কি নিজের মধ্যে থেকে, নাকি পারিবারিক ক্ষেত্র থেকে, নাকি অন্য কোনো কারণ আছে? না, আমি বাঙালি হয়ে জন্মেছি, হ্যাঁ, মানে বরঞ্চ মানে বিদেশি ভাষার প্রতি বরঞ্চ একটু কোথাও একটু আটকে যাচ্ছি, এই ব্যাপারটা তাও বিদেশি ভাষার প্রতি কাজ করে। কিন্তু যেটা আমি সাবলীল যেটাতে, সেই ক্ষেত্রে তো ওরকম কোনো মানে জিনিসপত্র কাজ করা উচিত থেকেও বড় কথা মানে আশাটাই একটা। আমি কথা বলছি যেভাবে আজকে, আমাকে সেটা শুধু ইংরেজি কেন, সেটা মানে ভারতবর্ষের যে কোনো ভাষা হতে পারে, ভাষা নিয়ে এখন অনেক ধরনের কথোপকথন উঠে আসছে আমাদের বর্তমান ক্ষেত্রে বিভিন্ন জায়গায়। কিন্তু আমার মনে হয় যে আমি ভাষা হচ্ছে একটা মাধ্যম, আমি যা ভাবছি, যেটা বলতে চাইছি, যোগাযোগ হোক, আমার ভাব প্রকাশের মাধ্যম যেটা হোক, তো সেক্ষেত্রে যে মানুষ যেভাবে সাবলীল সেটাতে সে আছে, ঠিক আছে, কিন্তু আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে তার প্রত্যেকটা ভাষার ওপর তার মানে সেটা মানে যে কোনো ভাষা হোক, ইনফ্যাক্ট মানে সেটা যদি ডায়ালেক্টও হয়, উপভাষাও যদি হয়, এই রাঢ় উপভাষা মানেই সেটা একটা কোথাও গিয়ে সুপিরিয়ার, কিন্তু যে হয়তো বঙ্গালী উপভাষায় কথা বলছে তাকে, হ্যাঁ, কামরূপী, বরেন্দ্রী, যাই হোক, তাহলে সেখানে গিয়ে সে কোথাও গিয়ে আমি তাকে মনে করছি না সে আমার কথা বলার যোগ্য। এগুলো অবান্তর, এগুলো আসা উচিত নয়। একদমই তাই। মানে এইভাবে আমারও ভাবতে ভালো লাগে। তুমি জানো যে আমি কথার মতো ইংরেজি কথা আমি খুব কম ব্যবহার করি, দীর্ঘদিনের চর্চায় হয়তো শুনে থাকবে বা দেখে থাকবে ব্যাপারটা। তোমার মতোই বোধটা যদি অনেকের মধ্যে কাজ করতো, আমার মনে হয় তাহলে আলাদা করে হয়তো ভাষা দিবস উদযাপনের প্রয়োজন পড়তো না। মানে আমরা প্রত্যেকটা দিনকেই যদি ভাষা দিবস করে তুলতে পারি, তাহলে ঘটা করে সেটা পালনের দরকার পড়ে না। মানে ঘাটতি কোথাও একটা থেকে যায় আমাদের মধ্যে, অনেকের মধ্যে, যেটা আমরা হয়তো মানে মুখটা একরকম মনটা একরকম করে ফেলি, যেখান থেকে এই সমস্যাগুলো তৈরি হয়। এবং শুধু মানে বইপত্র এখন অল্টারনেটিভ চলে এসেছে, ট্রান্সলেশন চলে এসেছে, কিন্তু মানে যেটা যে ভাষাটাই আমি পড়ছি না কেন, সেটাতে নিজে থেকে নিজের ভাষাতে পড়া। এবং আমি প্রচুর দক্ষিণের সিনেমা দেখি, আমি বিভিন্ন যে কোনো ভালো গান যদি অন্য কোনো ভাষার গান আসে আমি সেটা শুনি। তো বুঝতে না পারলে এখন গুগল আছে আমাদের কাছে, আমাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আমার কাছে যদি সেই সোর্স যখন আমাকে রিসোর্সে যখন আমার কাছে আছে, আমার কাছে বিভিন্ন জিনিসপত্র জানার শেখার, তো আমার তো সেটাকে কাজে লাগানো উচিত। আমি তো আরো বেশি করে যাতে শিখতে পারি সেদিকে আমার। একদমই তাই। আচ্ছা, এবার যদি আরেকটা লেখা শুনি আমরা। এই লেখার নাম আবাদ, কবিতা আবাদ। রংচটা শরীর টর্চের আলোয় জরিপ করেছিল ছাইয়ের জমি। ওরা বোঝেনি অন্তর্বাস কতটা ময়লা, তা কেবল পরিধায়ী জানে। বুড়ো মরে যাওয়ার পর যে থানখানা কপালে ঠেকিয়েছিল বুড়ি, বছর ঘুরতেই তার রঙে দাওয়া তৈরি হলো। থানে গোবর লেপে বুড়ি বলতো, শরীরে আর মাটিতে তফাৎ কই রে বাপ। আমি জানি নিকানো ওই শরীর আগুন পেলে রামধনু হতো, জলে ভাসালে সভ্যতা। কিন্তু বুড়ির ঠাঁই হয়েছিল জমিনের ছাইয়ে। সবাই বলে এখন সেখানে নাকি প্রকাণ্ড এক ব্রহ্মাণ্ড। টর্চ ধরা শরীরগুলো আজকাল নক্ষত্র নামে পরিচিত। এরকম একটা কবিতা লেখার জন্য কতদিন ভাবতে হয়? আমি মানে 2-3 দিন ধরে ভাবি, এরকম হয় না। মানে আমি যখন লিখি
এবং এটা হয় একবার ফ্লোটা কেটে গেলে না তখন আর সেই ফ্লোটা আর আসে না। একভাবে মানে লেখা শুরু করলে একবারে লিখে গিয়ে তারপরে হয়তো হ্যাঁ কিছু পরিমার্জন করলাম, কিছু শব্দের এদিক ওদিক হলো, লেখাটা হয়তো ফেলে রাখলাম, আরো অন্য কিছু জিনিসপত্র যোগ হলো বিয়োগ হলো, কিন্তু মেন মানে কাঠামোটা একই থাকে। আচ্ছা, খুব ভালো লাগলো, আশা করি তোমারও ভালো লেগেছে। আমরা এবার একটা প্রশ্ন করবো, সেটা দিয়ে আশা করি শেষ হয়ে যাবে, যদি কথা প্রসঙ্গে অন্য প্রশ্ন চলে না আসে। আমাদের বাস্তবিক জীবনে আমরা কিছু জিনিস হয়তো মেনে চলি, কিছু মানি না, বা অনেকে মেনে চলে অনেকে মানে না। জানতে চাইছি, প্রবাদ, বচন, কিংবদন্তি এগুলোর উপর কোনো বিশ্বাস আছে? হ্যাঁ, মানুষ মানে আমরা অনেক সময় ঘটনা এই ঘটনার একটা পরিপ্রেক্ষিতে হয়তো ব্যবহার করে থাকি অবশ্যই। তাহলে কি এটা বিশ্বাস করো যে অনেক সময় দেখবে আমরা বলে থাকি বা আমাদের বড় যারা আর কি তাদের কাছ থেকে শুনে থাকি লক্ষ্মী সরস্বতী এক জায়গায় অবস্থান করেন না, এটা মানো? হ্যাঁ, না মানে আমার মনে হয় অবস্থান করেন, কারণ হচ্ছে এইটা নিয়ে কয়েকদিন আগে একটা লেখা পড়েছিলাম, আমার লেখাটা খুব ভালো লেগেছিল, যেখানে মানে বলা হচ্ছে যে যদি মানে লক্ষ্মী চঞ্চলা সবাই বলে, কিন্তু লক্ষ্মী চলে গেলে সেটার একটা আমরা বুঝতে পারি যে ঘট ফাঁকা হয়ে গেছে, কিন্তু সরস্বতী চলে গেলে তিনি কোনো ছাপ রেখে যান না। কিন্তু যিনি লিখেছেন আর কি উনি বলছেন যে ওটাই উনি বলছেন যে সরস্বতীকে রাখাটা বেশি কঠিন, কারণ নিয়মিত চর্চা করা, নিয়মিত অধ্যয়ন করা, তপস্যা করা, এটা আরো বেশি কঠিন কাজ লক্ষ্মীকে লক্ষ্মীর অবস্থা। ওটা তো একটা তাত্ত্বিক দিক হলো। আমি আমার দৃষ্টিভঙ্গি বলতে হলে আমি বলবো দুটোই চর্চার ব্যাপার, কারণ যারা মাঠে লক্ষ্মী ফলাচ্ছেন তাদেরকে একটা অনুশীলনের মধ্যে থাকতে হয়। না, আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, তাহলে কি যদি বলা হয় তোমার মধ্যে লক্ষ্মী সরস্বতী দুজনেই বাস করেন, বিশ্বাস করবে? এটা তো আমি নিজে বিশ্বাসের উপর তো জিনিসপত্র নির্ভর করে না। আমার কাছে যেটুকু ক্ষমতা থাকবে আমি সেটাকেই ম্যাক্সিমাইজ করার চেষ্টা। কখনো বলেনি এর আগে যে তোমার মধ্যে লক্ষ্মীর গুণ রয়েছে বা সরস্বতীর গুণ রয়েছে? লক্ষ্মীর গুণ মানে আমি ওভাবে আর কি জানি না, কারণ আমি এখনো ছাত্রী, আমি পড়াশোনা করছি। এখন আমি যতদিন না অর্থ উপার্জন যেভাবে বলে সেই রকম এখন যতদিন না হয়ে উঠছে ততক্ষণ জিনিসপত্র আর কি বিশ্বাস করা একটু কঠিন। ওটা তো অন্যদিকে চলে গেল অর্থটা। মানে সাধারণত আমরা কি বলি, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সেটা কখনো মনে হয়েছে? রূপের দিক দিয়ে যদি বলি তাহলে বলতে ইংরেজি ভাষায় বলে যে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। তো এবং আমার হাতে তো সেগুলো কোনোটাই নেই। আমার যেটা বললাম আর কি আগেই, যে আমার তপস্যা বা আমি যেটুকু উন্নতি করার চেষ্টা করতে পারি, আমার যদি ঈশ্বর যদি মানে বলেও কেউ যে ভালো কিছু, সেটা ঈশ্বরের আশীর্বাদ। আমার তাতে যেটা আমার হাতে আছে আমি সেটার উপরই কাজ করার চেষ্টা করি। বোঝা গেল। সংগ্রাম। রানিয়ার বড় ইচ্ছা ছিল বড় বাড়ির গৌরী দিদির মতো স্কুলে পড়াবেন, কিন্তু পুরুলিয়ার এই গ্রামের আর 5টা আদিবাসী মানুষদের মতো রানিয়ারাও দুবেলা খেতে পায় না। তার মা অনেকদিন ভাত রাঁধেনি, বাবা নেশা করে খিদে ভুলে থাকে, ভাইটা ক্ষয় রোগের তারসে বড্ড কাশে, রক্তও পড়ে, স্বপ্ন দেখাটা তার সাজে না যে। এসব ভাবতে ভাবতেই মন্ত্রীকে মালা পরাতে স্টেজে উঠল রানিয়া। 3, 2, 1, কালো ধোঁয়া, রক্ত আর চিৎকারে হারিয়ে যেতে যেতে রানিয়ার মনে পড়ে গেল শিবু সর্দার বলেছে কাজ হয়ে গেলেই 10 লাখ বাড়িতে পৌঁছে যাবে। পরিবারের খিদের দাম যে রানিয়ার কাছে তার ইচ্ছা আর জীবনের দামের চেয়ে অনেক বেশি। খুব সুন্দর। তাহলে এই গল্পের মধ্য দিয়ে শেষ করছি, আর দীর্ঘায়িত করবো না। একটা ছোট কথা বলে শেষ করি, মজা করেই বলছি আর কি। আজকের এই অনুষ্ঠান আশা করি ছড়িয়ে পড়বে, অনেকে দেখবে। তবে সেটা জানি না যে চ্যানেলের জন্য তোমাকে দেখবে নাকি তোমার জন্য চ্যানেলের দর্শক সংখ্যা বেড়ে যাবে। অন্তত আমার এটুকু মনে হচ্ছে তোমার পাশে বসে হয়তো আমিও কিছুটা আলোকিত হলাম। আজ শেষ করছি। শুধু দর্শকবৃন্দ, এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।